সিগমা বন্ড আর পাই বন্ড নিয়ে আমি আলোচনা করছিলাম এর আগে। তো সিগমা বন্ড যদি তোমাদের মনে থাকে তাহলে একটু রিওয়াইন্ড করে দেখো। 332 পেজ, 332 পেজে সিগমা বন্ড দেওয়া আছে। আচ্ছা, সিগমা বন্ড হচ্ছে যে তোমার দেখো এইখানে ধরো H2, হ্যাঁ, H2 যখন তৈরি হয় হাইড্রোজেন, ঠিক আছে, তখন এটা হচ্ছে একটা হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনে কি থাকে, একটা জাস্ট এস অরবিটাল থাকে আর কিছু না, 1s1। তাহলে এখানে একটা অরবিটাল এস অরবিটাল আর এখানে একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এখানেও এটাও 1s অরবিটাল এবং এখানে একটা ইলেকট্রন আছে, বাট এটার স্পিন আর এটার স্পিন ডিফারেন্ট। সো দুইটা মিলে কি হবে, দুইটা H মিলে H2 হবে। এখানে দুইটা ইলেকট্রন থাকতেছে। এখানে দেখো দুইটা অরবিটাল এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, সামনাসামনি এসে ওভারল্যাপ হয়েছে, তাই না? এটাকে তোমার এটাকে তোমার হেড টু হেড ওভারল্যাপিং বলতে পারো। ঠিক আছে, হেড টু হেড ওভারল্যাপ। কারণ এই দুইটা কিন্তু সামনাসামনি এসে, মানে দুইটা একজনের সাথে আরেকজনের সামনাসামনি ওভারল্যাপিং হয়েছে, তো ওটাকে হেড টু হেড বা সম্মুখ বা মুখোমুখি যেটাই বলো, সে ওভারল্যাপিং হয়েছে, ঠিক আছে। তো এই ওভারল্যাপিং এর ফলে যেই বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, এই দুইটার মধ্যে এটা কি বন্ড, সিগমা বন্ড, বুঝতে পারছো? যদি হেড টু হেড ওভারল্যাপ হয় তাহলেই সিগমা বন্ড হবে, আদারওয়াইজ না। আরেকটা এক্সাম্পল আমরা দেখাতে পারি, ধরো যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে HCl। HCl কিভাবে তৈরি হচ্ছে দেখো, আমরা প্রথমে আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে। হাইড্রোজেনের হচ্ছে আমরা জানি যে একটাই ইয়ে আছে, অরবিটাল আছে এবং ওই অরবিটালে একটা ইলেকট্রন। ক্লোরিনের ক্ষেত্রে এখানে ওকে, এখানে আচ্ছা 3p5 হবে এটা। আচ্ছা, এখানে তোমার ক্লোরিনের ক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রন যেটা আছে এখানে 3p, আমি যদি আরো ভালোভাবে লিখি 3px2 3py2 3pz1, মানে 3pz1 যেটা আছে, ঠিক আছে, ওই 3pz1টা হচ্ছে তোমার এই 1s1 এর সঙ্গে কি করবে, ওভারল্যাপ করবে, ঠিক আছে, বা রিয়াকশন করবে বা বন্ড তৈরি করবে, যাই বলো। সিঙ্গেল দুইটা ইলেকট্রন বন্ড তৈরি করবে। তো এটা হচ্ছে 1s1 হাইড্রোজেনের, এটা হচ্ছে হাইড্রোজেন। আর ক্লোরিনের 3pz, তো পি অরবিটালের শেপ কিন্তু আমরা জানি, পি অরবিটালের শেপ হচ্ছে এরকম। এটা হচ্ছে ক্লোরিনের 3pz অরবিটাল। এই দুটো যখন রিয়াকশন করবে এটাকে আমরা বলবো হেড টু হেড। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন হবে সিঙ্গেল ইলেকট্রন, এভাবে দিলেই হবে।
দেখো হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা কি করতেছে দেখছো, এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দাও। এই যে হাইড্রোজেন আর ক্লোরিন কি করছে, হেড টু হেড ওভারল্যাপিং করছে। তো এই ওভারল্যাপিং করার ফলে HCl সিগমা বন্ড তৈরি হয়েছে। এটা কিন্তু সিগমা বন্ড, ঠিক আছে, H আর Cl এর মধ্যে সিগমা বন্ড। তো বেসিক্যালি তোমাদের সিগমা বন্ড আমি আগেও মনে হয় বলছিলাম, আমার যতটুকু মনে পড়ে, সিগমা বন্ড হচ্ছে যে হেড টু হেড ওভারল্যাপ করবে, ঠিক আছে, দুইটা অরবিটাল। এটা যে কোনো দুইটা অরবিটালই হইতে পারে, দুইটা এস অরবিটাল হইতে পারে, দুইটা পি অরবিটাল হইতে পারে হেড টু হেড ওভারল্যাপ, তারপরে দুইটা এস আর পি হইতে পারে, মানে একটা এস একটা পি হইতে পারে, ঠিক আছে। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে ক্লোরিনের দুইটাই কিন্তু পি অরবিটাল, মানে দুইটা পি জেড অরবিটাল ইয়া করবে, তখন শেপটা কিছুটা এরকম হবে। এই যে এরকম কিছু একটা হবে আর কি, বোঝা যাচ্ছে যে হেড টু হেড ওভারল্যাপ করছে। এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের দুইটাই 3p_z অরবিটাল, মানে দুইটাই পি অরবিটাল একত্রে কি করতেছে, হেড টু হেড ওভারল্যাপ করতেছে। ওকে, পাই বন্ডের ক্ষেত্রে আমাদের, আচ্ছা প্রথমে আমি বেসিক যেটা সেটা বলি, সেটা হচ্ছে পাই বন্ডের ক্ষেত্রে তোমার যেসব বন্ডের ক্ষেত্রে আমরা দেখি যে ধরো সিঙ্গেল বন্ড থাকে না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে, সেখানেই আমি পাই বন্ড দেখতে পারবো, ঠিক আছে। ডাবল বা ট্রিপল বন্ড কোথায় থাকতে পারে চিন্তা করো, C2H4, CH2 এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে দেখো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, ঠিক আছে। এই ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হবে সিগমা, সিগমা মানে সিগমার সাইনটা এরকম, আর আরেকটা বন্ড হবে পাই। তার মানে অবশ্যই তোমার যখন ডাবল বন্ড থাকবে তখন একটা সিগমা আর আরেকটা পাই হবে। আচ্ছা ট্রিপল বন্ড থাকলে কি হয়, সে ধরো দুইটা নাইট্রোজেন, ঠিক আছে, তখন কি হবে, তখন কি হবে, তোমার একটা বন্ড হবে সিগমা আর বাকি দুটোটাই পাই বন্ড হবে, মানে একটা সিগমা হবে বাকি দুইটা পাই হবে। তার মানে আমরা বুঝতেছি যে সিগমা বন্ড একটা অবভিয়াসলি তৈরি হবে, ঠিক আছে। কোনো সিঙ্গেল বন্ড থাকলে ওইটা সিগমা, ঠিক আছে, যেটা আমরা দেখলাম একটু আগে, ধরো HCl, এটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হচ্ছে সিগমা। আর যখন ডাবল বন্ড থাকবে তখন একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা অ্যান্ড দুইটা পাই বন্ড, ঠিক আছে। তার মানে অবভিয়াসলি সিগমা বন্ডটা আগে প্রিপেয়ার হইতে হবে, তারপরে পাই বন্ড তৈরি করবে। তো পাই বন্ডে বেসিক্যালি কি হয় এটা আমরা দেখি। আচ্ছা ধরো তোমার আচ্ছা তোমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে চিন্তা করো তাহলে জিনিসটা বুঝতে পারবা। পি অরবিটালে আচ্ছা পিএক্স পিওয়াই পিজেড আমরা জানি তিনটা থাকে, আমরা আপাতত পিএক্স আর পিওয়াই চিন্তা করি, ঠিক আছে। ধরো এটা পিএক্স, এটা পিওয়াই, এটার সঙ্গে আরেকটা পিএক্স পিওয়াই, আরেকটা পিএক্স পিওয়াই যদি অ্যাড হয়
তাহলে একটু চিন্তা করো কিভাবে অ্যাড হচ্ছে, ভালো করে খেয়াল করো, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখো পিএক্স, এই পিএক্স আর এই পিএক্স, এখানে দুইটা পিএক্স একত্রে কি করছে, হেড টু হেড ওভারল্যাপ করছে। এটা কি কি বলতেছে, এই যে হেড টু হেড ওভারল্যাপ, ঠিক আছে, পিএক্স পিএক্স এই কাজটা করছে। আর দেখো পিওয়াই আর পিওয়াই এই দুটো যদি ওভারল্যাপ করতে হয় তাহলে কিভাবে করবে একটু খেয়াল করো। পিওয়াই যখন ওভারল্যাপ করবে, দেখো পিওয়াই তো হেড টু হেড ওভারল্যাপ করতে পারবে না, কারণ হেড টু হেড ওভারল্যাপ করতে হলে দুইটাকে সামনাসামনি থাকতে হবে, ঠিক আছে, দুইটার সামনে থাকতে হবে। যেরকম দেখো পিএক্স আর পিওয়াই দুইটার পিএক্স মানে দুইটার পিএক্স সামনাসামনি আছে, মানে এরকম সামনাসামনি থাকলে তখন করতে পারবে। কিন্তু এইটা আর এইটা মানে দুইটা পিওয়াই কিন্তু প্যারালাল অবস্থায় আছে। তো প্যারালাল অবস্থায় থাকলে তখন অবভিয়াসলি হেড টু হেড ওভারল্যাপ করা পসিবল না, তখন করবে সাইড টু সাইড ওভারল্যাপ। মানে ওদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে কিন্তু এটা হচ্ছে সাইড টু সাইড, এটা সাইন দিয়ে বুঝাচ্ছি আর কি। তাহলে এইটা হচ্ছে সাইড টু সাইড ওভারল্যাপ। তো সাইড টু সাইড ওভারল্যাপের ক্ষেত্রে তখন এটাকে আমরা বলবো পাই বন্ড, ঠিক আছে। তার মানে পাই বন্ড এইভাবেই তৈরি হয়, সাইড টু সাইড ওভারল্যাপ করেই পাই বন্ড প্রিপেয়ার হয়। আচ্ছা, এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে মোটামুটি। একটা জিনিস খেয়াল করো, সিগমা বন্ড একটাই তৈরি হইতে পারবে, তারপরে সবগুলা পাই বন্ড তৈরি হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি এটার মধ্যে দিতে পারবো। আহ, দেখো এগুলার কি মানে তোমরা যদি কেউ না বুঝে থাকো প্রবলেম নাই, আমরা পরবর্তীতে হাইব্রিডাইজেশনের ডিটেলসে গেলে তখন তোমরা এমনিতেই বুঝবা যে কখন সিগমা বন্ড হয় কখন পাই বন্ড হয়। আমরা কিন্তু পিএক্স পিওয়াই লিখছি তাই না, পিজেড কিন্তু দেই নাই। চলো পিজেডও দেই তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে আমাদের পিজেড, যেটা এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর থাকবে পিজেড, ঠিক আছে। যখন পিজেড অরবিটাল এরকম থাকতেছে আরেকটা, তখন ওই যদি পিজেড অরবিটাল গুলাকেও তোমার ইয়া করতে হয়, ওভারল্যাপ করতে হয় বা বন্ড ফর্ম করতে হয়, তখন কিভাবে করবে। দেখো এই দুইটা পিজেড অরবিটাল যেগুলো তোমার এক্স অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে, যে দুইটা এইমাত্র আঁকলাম, এই দুইটা পিজেড অরবিটালও কিন্তু এরা কিন্তু বোথ প্যারালাল, মানে একজন আরেকজনের রেসপেক্টে প্যারালাল। তাহলে প্যারালাল হইলে কখনোই হেড টু হেড ওভারল্যাপ করা পসিবল না, ঠিক না। ও এই ও এইভাবে আছে, ও এইভাবে আছে। তো প্যারালাল হইলে এখানেও যেরকম পি ওয়াই দুইটা ছিল প্যারালাল, তারা কিভাবে বন্ড ফর্ম করছে, অবভিয়াসলি পাই বন্ডের মাধ্যমে সাইড টু সাইড ওভারল্যাপ করছে। এখানেও ঠিক সেম, এরা সাইড টু সাইড ওভারল্যাপ করবে। দেখো এখানে যেহেতু দেখা যাচ্ছে না এই জন্য আর কি আমার জিনিসটা বোঝা যাচ্ছে না, বাট এরাও সিমিলার ভাবে এই ওয়েতেই, বা আমি যদি আরেকটু ইয়া করে আঁকি তাহলে বুঝতে পারবা, এইভাবে করে সাইড টু সাইড ওভারল্যাপ করবে ওরা। জিনিসটা হচ্ছে যে ওভারল্যাপিং লাইন হয়ে গেছে, ওভারল্যাপিং লাইন আসলে দেয়া যাবে না। আচ্ছা, আপাতত তোমাদের বোঝার জন্য এভাবে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এইটা এইটা আর এইটার মধ্যে আর এইটা আর এটার মধ্যে মানে পিজেড গুলোর মধ্যেও পাই বন্ডই তৈরি হইলো। তাহলে দেখছো এইখানে তোমার সিগমা বন্ড হয়েছে একটা আর পাই বন্ড হয়েছে দুইটা। এই জিনিসটা কিন্তু নাইট্রোজেনে হয়, তোমরা যদি একটু মাথা খাটাও তাহলে বুঝতে পারবা। নাইট্রোজেনে হচ্ছে তোমার
পিএক্স পিওয়াই পিজেড পিএক্স পিওয়াই পিজেড, ঠিক আছে? দুইটা নাইট্রোজেনের পিএক্স পিওয়াই জেড পিজেডই বন্ড ফর্ম করে বা ওভারল্যাপিং করে। এর মধ্যে দেখো একটা হচ্ছে তোমার এই যে ওভারল্যাপটা, সেটা হচ্ছে সিগমা বন্ড, কারণ এটা হেড টু হেড ওভারল্যাপ। আর বাকি দুইটা এখানে পাই বন্ড হবে, দুইটা পাই বন্ড। তাহলে খেয়াল করছো নাইট্রোজেনে কিন্তু আমি বলছিলাম ওইটাই, যে সিগমা বন্ড একটা হবে আর পাই বন্ড দুইটা হবে। তারপরে তোমাদের বইয়ে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে পাই বন্ডের আর সিগমা বন্ডের। এখানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দুইটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটা প্রশ্ন আসতে পারে সবসময়, একটা কোয়েশ্চেন আসবে যে সিগমা বন্ড একটাই ফর্ম হইতে পারে, ঠিক আছে? সিগমা বন্ড একটাই ফর্ম হতে পারে আর বাকি সবগুলা পাই বন্ড ফর্ম করতে পারে। তো এটা কেন চিন্তা করো, এখানে কিন্তু যখন দুইটা অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হবে সবার আগে হচ্ছে যে হেড টু হেড ওভারল্যাপটাই হবে, হেড টু হেড ওভারল্যাপটাই সবার আগে হবে, পরে সাইড টু সাইড হয় নর্মালি, ঠিক আছে? মনে আছে এইচসিএল এর মধ্যে, এইচসিএল এর মধ্যে কিন্তু হেড টু হেড ওভারল্যাপটা হয়েছে জাস্ট, ঠিক আছে? পরে যদি আরো সুযোগ থাকতো তখন সাইড টু সাইড ওভারল্যাপ মানে পাই বন্ড তৈরি করতো, বুঝতে পারছো? সো এইখানে আরেকটা মানে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে সিগমা বন্ড যদি আমরা তৈরি না করতে পারি তাহলে পাই বন্ড তৈরি হবে না। অবভিয়াসলি তোমার সিগমা বন্ড তৈরি করা মানে হচ্ছে যে সবার আগে হেড টু হেড ওভারল্যাপ করতে হবে। এখানে কিন্তু সবার আগে হেড টু হেড ওভারল্যাপই হয়েছে, পরে এই সাইড টু সাইড ওভারল্যাপগুলো পরে হবে। এই জন্য হেড টু হেড ওভারল্যাপ মানে সিগমা বন্ডটা তৈরি হওয়াটা ইম্পর্টেন্ট, তারপরে পাই বন্ড তৈরি হইতে পারবে। সিগমা বন্ড ছাড়া পাই বন্ড হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ওয়াই সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান পাই বন্ড, ঠিক আছে? এটা কোয়েশ্চেন আসতে পারে, সিগমা বন্ড কেন পাই বন্ডের চেয়ে স্ট্রঙ্গার? তোমরা হয়তো এখানে চিত্রটা দেখলেই, ফিগারটা দেখলেই বুঝতে পারবে আসলে। যখন দুইটা তোমার দুইটা অরবিটাল, হ্যাঁ দুইটা অরবিটাল যখন তোমাদের কি বলবো হেড টু হেড ওভারল্যাপ করে, মানে তোমাদের সামনাসামনি বন্ড ফর্ম করতেছে, অবভিয়াসলি এটাকে তোমার ভাঙাটা বেশি কষ্ট হবে, কারণ কি এরা সামনাসামনি মানে হেড টু হেড ওভারল্যাপড হয়েছে। তো এটাকে যখন আমি ভাঙতে যাব তখন আমার কষ্ট বেশি হবে। কিন্তু যেগুলো সাইড টু সাইড ওভারল্যাপ হয়েছে এগুলো কিন্তু কি মানে এগুলো কিন্তু জাস্ট সাইড মানে তোমার হেড টু হেড ওভারল্যাপের মতো অত স্ট্রং হইতে পারবে না, ঠিক আছে? কারণ এরা দুইটা আছে প্যারালাল অবস্থায়, এদেরকে ইজিলি কি করা যাবে, ইজিলি ভেঙেই ফেলা যাবে, কারণ দুইটাই এখানে প্যারালাল অবস্থায়। কিন্তু যে এখানে দেখো এই দুইটা কিন্তু এখানে জোড়া জোড়া লাগা অবস্থায় আছে, তো জোড়া লাগা অবস্থা থাকলে বেশি মানে ভাঙতে বেশি ইয়া করা লাগবে, হিট দেওয়া লাগবে। আর যদি তোমার ধরো দুইটা প্যারালাল অবস্থায় আছে, এখানে আসলে এই বন্ডটা কিরকম আমি বলি, দুইটাই প্যারালাল অবস্থায় আছে, ওদেরকে কেউ সুতা দিয়ে ধরো আটকায় রাখছে। পাই বন্ডটা হচ্ছে এরকম যে দুইটা প্যারালাল অবস্থায় আছে, সুতা দিয়ে কেউ আটকায় রাখছে দুইটা আঙ্গুলে ধরো। তো অবভিয়াসলি তখন মানে যেহেতু দুইটাই প্যারালাল অবস্থায় আছে, দুইটা মানে অরবিটাল পাই বন্ডের মাধ্যমে প্যারালাল অবস্থায় ইয়া করা আছে, ঠিক আছে? তো তখন কিন্তু দেখো বন্ডটা ব্রেক করা কিন্তু ইজি, কারণ যে কোনো একটা সরে গেলে বা এটা সরে গেলেই কিন্তু বন্ডটা ব্রেক হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এরা সামনাসামনি ওভারল্যাপড অবস্থায় আছে, এই ওভারল্যাপটাকে ছাড়ানো, এটার বন্ড ব্রেক করাটা বেশি টাফ। এই জন্যই সিগমা বন্ডটা স্ট্রঙ্গার। এই জন্য যখন ধরো নাইট্রোজেন, সে ধরো নাইট্রোজেনের কথা বলতেছি, নাইট্রোজেন কিন্তু যখন অন্য কারোর সাথে রিয়াকশন করবে সবার আগে ওর পাই বন্ডগুলো ব্রেক করবে, কারণ কি পাই বন্ডটা উইক, এই জন্য পরে পরে সিগমা বন্ড উইক করবে আগে, সরি পরে সিগমা বন্ড ব্রেক করবে, আগে পাই বন্ড ব্রেক করবে। আমরা এরপরে হাইব্রিডাইজেশনে যাইতে পারি, সিগমা বন্ড আর পাই বন্ড যদি তোমরা ভালো মতো বুঝে থাকো তাহলে।
তোমার 333 পেজে ক্যারেক্টারিস্টিক্স অফ পাই বন্ড এগুলো দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারো, খুব বেশি কঠিন না। আচ্ছা, হাইব্রিডাইজেশনের ডেফিনেশন, হাইব্রিড অরবিটাল ডেফিনেশন, এগুলো সবগুলো 335 পেজে দেওয়া আছে। এগুলো অবশ্যই পরীক্ষায় যখন মানে 1 নম্বরের কোয়েশ্চেনের জন্য আসবে তখন হাইব্রিডাইজেশনের ডেফিনেশন তখন তো নিজের ভাষায় লিখবা না, বইয়ের ভাষায় লিখবা, এই জন্য ওগুলো শিখতে হবে। বাট বেসিক্যালি হাইব্রিডাইজেশন কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে ওই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে, যে হাইব্রিডাইজেশন জিনিসটা কি এন্ড কেন দরকার। এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমরা সবার আগে ডেফিনেশনটা পড়ি নাকি, তাহলে তোমরা বুঝতে পারবে একটু হলেও। দ্য প্রসেস অফ মিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস অফ ডিফারেন্ট এনার্জিস to form same number of orbitals with equivalent energy in valence shell of an atom during reaction is called orbital hybridization. The new atomic orbitals formed are called hybrid orbitals. আচ্ছা, অনেক কথাই লিখছে, এনার্জির কথা কিছুটা তোমরা শুনছো, আর বাকি কি আছে, প্রসেস অফ মিক্সিং মানে প্রথমে কথা বলছে যে এটা একটা মিক্স হবে। নর্মালি হাইব্রিডাইজেশন বা হাইব্রিড বলতে কি বোঝায়, আমরা হাইব্রিড ধান এরকম পড়ছি না, হাইব্রিড রাইস এরকম পড়ছি, তারপরে হাইব্রিড জাতের গরু এরকমও পড়ছিলাম। মানে জিনিসটা কিরকম, আমরা যদি ধানের কথা চিন্তা করি, ধরো হাইব্রিড রাইসটা এরকম, ধরো যে আমরা দুইটা ডিফারেন্ট টাইপ অফ ধানকে আমরা কি করছি, হাইব্রিড করছি, মানে ওই দুইটার মধ্যে জিনোম সিকোয়েন্সিং করছি। মানে জিন, আমরা তো জানি যে জিনগুলা ফিক্স থাকে তাই না, প্রতিটা প্ল্যান্টের মধ্যে বা প্রতিটা প্রাণীর মধ্যে, প্রতিটা অ্যানিমেলের মধ্যে। তো ওই জিনগুলাকে জিনোম সিকোয়েন্স থাকে একটা, বুঝছো? তোমরা জিনোম সিকোয়েন্সিং পড়বা হচ্ছে ইয়াতে বোটানিতে, মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 12-এ আছে, জেনেটিক একটা চ্যাপ্টার আছে। তো ওইখানে বেসিক্যালি কিছু জিনিস বলবে ওখানে, জিনোম সিকোয়েন্সিং করে অনেক প্রপার্টিস চেঞ্জ করে দেয়া যায়, বুঝছো? জিনোম সিকোয়েন্সিং মানে হচ্ছে যে তোমাদের সবার শরীরেই তো অবভিয়াসলি জিনোম সিকোয়েন্স আছে একটা পারফেক্ট, তো ওই জিনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই অন্য কোনো ধরো বলবো প্রাণীর জিন দিয়ে, তাহলে মেবি আমরা ধরতে পারি যে ওই প্রাণীর কিছুটা ক্যারেক্টারিস্টিক্স তোমার মধ্যে চলে আসবে, কাইন্ড অফ এরকমই আর কি। তো এইখানে হচ্ছে যে তোমার আমরা যখন দুইটা অরবিটালকে মিক্স করব, ঠিক আছে, তখন কি হবে, দুইটারই প্রপার্টির মধ্যে চেঞ্জ চলে আসবে, ঠিক আছে, এবং নতুন একটা অরবিটাল তৈরি হবে। যেরকম আচ্ছা ধানের কথা যেটা বলতেছিলাম, যে দুইটা আলাদা আলাদা টাইপের ধান আছে, ঠিক আছে, দুইটার আলাদা আলাদা প্রপার্টি, সো নতুন যেটা হাইব্রিড তৈরি হবে সেটার মধ্যে দেখা যাবে যে দুইটার প্রপার্টি সে পাবে, ঠিক আছে, যেই দুইটা থেকে আমি মিক্স করে তৈরি করছি সেই দুইটার প্রপার্টি ওর মধ্যে থাকবে, প্লাস নতুন কিছু হইতে পারে, মানে নতুন কিছু তৈরি হইতে পারে। তারপরে মিউটেশন পড়বা, মিউটেশন হচ্ছে এরকম যে ধরো মিউটেশন মানে এটাই যে নতুন কোনো প্রপার্টি তৈরি হওয়া, ঠিক আছে, যেটা প্যারেন্টসদের মধ্যে নাই। প্যারেন্টসদের মধ্যে নাই বলতে হচ্ছে যে ধরো যেই দুইটা ধানকে আমি নিয়ে করতেছি হাইব্রিডাইজেশন, ঠিক আছে, সেই দুইটার বাদে, সেই দুইটার মধ্যে যে প্রপার্টি আছে এটা বাদে অন্য কোনো প্রপার্টি যদি আসে, ঠিক আছে, যে হাইব্রিড অরবিটাল আমরা যে হাইব্রিড পাইতেছি আমরা হাইব্রিড ধানটা ওইটার মধ্যে, তো এরকম আর কি। এখানে হাইব্রিডাইজেশনে আমরা দুইটা আলাদা আলাদা টাইপ অফ অরবিটাল আসলে মিক্স করতেছি, মিক্স করে দেন আমরা দেখব যে যেটা তৈরি হবে, ঠিক আছে, যে অরবিটালটা সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, ওইটার মধ্যে ওইটা কিভাবে আচরণ করে, ঠিক আছে, ওইটা আমরা দেখবো, এটার বিহেভিয়ারটা দেখবো আসলে। আচ্ছা, এখানে আসলে আমাদের বন্ড এনার্জি, বন্ড অ্যাঙ্গেল, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। তোমাদের 335 পেজে কি পয়েন্টস দেওয়া আছে অরবিটাল হাইব্রিডাইজেশনের, এটা আমার মনে হচ্ছে না অত ইম্পর্টেন্ট,
তোমরা হাইব্রিডাইজেশন জিনিসটা হচ্ছে এরকম যে এটা পড়তে পড়তে বুঝতে পারবা বেটারলি যে হাইব্রিডেশন কেন হচ্ছে। আচ্ছা, সবার আগে আমরা যেটা দেখবো ডিফারেন্ট টাইপস অফ হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে, এখানে লিখছে 8 ধরনের। এই 8 ধরনের মধ্যে আমরা হয়তো 5-6 ধরনের পড়বো। sp3, sp2, sp3d, sp3d2, তারপরে sp3d3, sp3d2, আচ্ছা সরি d2 sp3, লাস্টের টাইটেল লিখছো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়াল করো, এখানে কিন্তু sp3 হাইব্রিডাইজেশন, তারপরে কিছু এক্সাম্পল দিছে, তারপরে বলছে টেট্রাহেড্রাল, মানে ওইটার একটা স্ট্রাকচার বলছে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে হাইব্রিডাইজেশনের সাথে স্ট্রাকচারটা অনেক রিলেটেড। হ্যাঁ, মানে একটা কম্পাউন্ডের স্ট্রাকচারটা কেমন হবে এটা বোঝার জন্য আমরা হাইব্রিডাইজেশন আসলে পড়তেছি। বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো, বন্ড অ্যাঙ্গেল জানতে পারবো, ঠিক আছে। সে ধরো HCl, এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে এই সিগমা বন্ডটা আছে, ঠিক আছে, একটা সিগমা বন্ড আছে আমরা জানি। তো এই হাইড্রোজেন আর ক্লোরিন যেভাবে আছে তার মধ্যে অ্যাঙ্গেলটা কত এটা তুমি ধরো বের করতে চাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু মানে আমরা লিখতেছি এইভাবে, তো দেখে মনে হচ্ছে 180 ডিগ্রি, বাট আসলে কি 180 ডিগ্রি না। আমরা যদি মাইক্রোস্কোপে দেখি যে আসলে HCl এর অ্যাটমটা, HCl এর অ্যাটমটা কত অ্যাঙ্গেলে আছে, বা হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলেই না আমরা বুঝতে পারবো, আদারওয়াইজ তো আমরা পারবো না বুঝতে। তো এইখানে আমাদের বিভিন্ন বন্ড অ্যাঙ্গেল বা বিভিন্ন জিনিস আমরা বুঝতে পারবো হাইব্রিডাইজেশন দিয়ে। আর কিভাবে রিয়াকশন করতেছে এটাও আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে হাইব্রিডেশন দিয়ে। তোমরা এতদিন দেখছো যে সে ধরো খুব ইজিলি তোমরা চিন্তা করছো, সে ধরো বোরন ট্রাইফ্লোরাইড, তোমরা অনেক ইজিলি চিন্তা করছো যে বোরনের 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে, ঠিক আছে, আর ফ্লোরিনের একটা একটা করে দরকার ইলেকট্রন অক্টেট ফুলফিল হওয়ার জন্য। এই জন্য কি করছে, 3টা ফ্লোরিন আসছে বোরনের কাছে, তাহলে বোরনের 3টা সিঙ্গেল ইলেকট্রন ছিল, তাই না, ওর ভ্যালেন্স শেলে 3টা সিঙ্গেল ইলেকট্রন প্রত্যেকটা ডাবল ডাবল হয়ে গেল, আর ফ্লোরিনগুলোর অক্টেট ফুলফিল হয়ে গেল। অ্যাজ বোরনের ভ্যালেন্সি 3, এই জন্য 3টা ফ্লোরিন আসছে, তাই না, এই জন্য এটাকে আমরা BF3 বলতেছি। এইভাবে আমরা ইজিলি পড়ছি, কিন্তু এখন আমরা মানে ডিটেলসটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে তোমার ওভারল্যাপ, মানে অরবিটালের যে ওভারল্যাপ বলো বা কিভাবে বন্ড অ্যাঙ্গেল তৈরি করে, এগুলো আমি বুঝতে পারবো। আমরা সবার আগে শুরু করব, আচ্ছা তোমাদের বই sp3 দিয়ে শুরু করছে, আমি sp দিয়ে শুরু করব। এর একটা কারণ আছে, তোমরা বুঝতে পারবে। সেখানেই লিখতেছি sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে, sp। আচ্ছা, খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, বেরিলিয়ামের ভ্যালেন্স 2 ভ্যালেন্সি, আর ক্লোরিনের 1, এই জন্য BeCl2 এরকম হয়। ভ্যালেন্সি দিয়ে তো আমরা বুঝতে পারতেছি কেন কি হচ্ছে। আচ্ছা, চিন্তা করো বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা 1:2 2:2, রাইট। কিন্তু এখন যখন এক্সাইটেড অবস্থায় যাবে, মানে হিটের অবস্থায় যাবে, তখন কি হবে, আচ্ছা তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে চিন্তা করো, এক্সাইটেড অবস্থা যখন যাবে তখন হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সিঙ্গেল ইলেকট্রন ক্রিয়েট হবে। এখানে দেখো সিঙ্গেল ইলেকট্রন 2টা ক্রিয়েট হয়েছে। এক্সাইটেড অবস্থা মানে তো এটাই, তাই না, যত পারে সিঙ্গেল ইলেকট্রন ক্রিয়েট হবে, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে আমরা মনে হয় দেখছিলাম এর আগে, আমার যতটুকু মনে করে আমি দেখাইছিলাম। আচ্ছা, তো এইখানে S আর এখানে হচ্ছে PX। এখন এইখানে আমরা জানি যে 2টা ক্লোরিন আছে, একটা ক্লোরিন এখানে আসবে আর একটা ক্লোরিন এখানে আসবে, শেষ রিঅ্যাকশন। বাট রিঅ্যাকশনটা কিভাবে হয় সেটা এখন আমাদেরকে বুঝতে হবে। S অরবিটাল,
এটা কিন্তু আমরা বেরিলিয়ামের এস অরবিটাল রাখছি, এটা হচ্ছে বেরিলিয়ামের এস অরবিটাল, ঠিক আছে। এখানে একটা ইলেকট্রন আছে, এন্ড এখানে বেরিলিয়ামের পি অরবিটাল। এটা হচ্ছে px মানে p অরবিটাল। দেখো এখানে যেহেতু আমরা p শুধুমাত্র px নিছি, তো py pz এগুলো আমার আপাতত আঁকার দরকার নাই কোনো। এখানে আমরা জানি যে একটা ইলেকট্রন আছে, রাইট? দেখো এটা একটা ইলেকট্রন, তাহলে s অরবিটাল আর p অরবিটাল এই দুইটাকে এখন আমি হাইব্রিডাইজেশন করব, এই দুইটা মিলে হাইব্রিড অরবিটাল তৈরি করব। শেপটা কিরকম হবে খেয়াল করো। শেপটা হবে এরকম, তো এটার নাম হবে sp। ওকে, এইখানে একটা ইলেকট্রন থাকবে, এইখানে একটা ইলেকট্রন থাকবে। এখানে sp অরবিটাল কয়টা বলো তো? তোমরা একটা s একটা p দেখতেছো, এখানে কি একটা sp না, এটা একটা আলাদা sp, এই যে এই পাশে যেটা আছে এই পাশে একটা আলাদা sp, এই পাশে একটা আলাদা sp, দুইটা sp এর মধ্যে দুইটা ইলেকট্রন গেছে, তার মানে দুইটা sp অরবিটাল তৈরি হয়েছে, এবং এই দুইটাই হাইব্রিড অরবিটাল। কারণ দেখো s এর শেপ, p এর শেপ আর ওইটার শেপ, ওইটার শেপটাকে যদি আমি আঁকি আলাদা করে, তাহলে দেখো এরকম হয় শেপটা কিছুটা, তাই না? এটা শেপটা কিন্তু একটু অন্যরকম। সো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে হাইব্রিড অরবিটাল হওয়ার পরে শেপটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়। তো এই যে sp অরবিটাল এটা হওয়ার পরে, ঠিক আছে, এই sp হাইব্রিড অরবিটাল হওয়ার পরে কি হয়েছে, আচ্ছা এটা দেখার আগে আমাদের ক্লোরিনের যেটা আছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা ক্লোরিনের কিন্তু আমরা জানি সিঙ্গেল ইলেকট্রন আছে কোথায়, তা আমরা একটু লিখতেছি 3s2 3p x2 3p y2 3p z1 3pz1, হ্যাঁ এটাই হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। তো যেটা সিঙ্গেল ইলেকট্রন সেটাই কিন্তু অবভিয়াসলি মানে বেরিলিয়ামের সঙ্গে রিয়াকশন করার কথা। তো বেরিলিয়ামের এই যে দুইটা sp অরবিটাল আছে, এই দুইটা sp অরবিটালে দুইটা ক্লোরিন এসে রিয়াকশন করবে। আচ্ছা কিভাবে দেখো, বেরিলিয়ামেরটা আমি আঁকতেছি, এই যে বেরিলিয়ামের sp অরবিটাল আমি আঁকলাম, যেটা আমি পাইছি হাইব্রিডাইজেশন করে ওইটা। এবার ক্লোরিন, দুইটা ক্লোরিন আছে, ক্লোরিনের 3pz অরবিটাল, দেখো এটা হচ্ছে ক্লোরিনের 3pz, এটা ক্লোরিনের 3pz, আর এটা হচ্ছে বেরিলিয়ামের sp অরবিটাল। দেখো এখানে কি হয়েছে, এখানে কি ওভারল্যাপ পড়ছিলাম আমরা, মনে আছে? হেড টু হেড ওভারল্যাপ হয়েছে, এখানেও এটার মধ্যেও হেড টু হেড ওভারল্যাপ হয়েছে। তো জিনিসটা তাহলে কি হইলো, এটা তো ক্লোরিন তাই না, আর এটাও ক্লোরিন, তো বেসিক্যালি বেরিলিয়াম, এই যে বেরিলিয়াম ক্লোরাইড, দেখো বেরিলিয়ামের সঙ্গে ক্লোরিনের দেখছো সিগমা বন্ড, এখন তোমরা বুঝতে পারছো সিগমা বন্ড আমরা কেন পড়ছিলাম। বেরিলিয়ামের সঙ্গে ক্লোরিনের সিগমা বন্ড তৈরি হয়েছে, আর এইখানে এই পাশে আরেকটা ক্লোরিনের সঙ্গে বেরিলিয়ামের আরেকটা সিগমা বন্ড তৈরি হয়েছে। সো এই জন্যই দেখো এখন বেরিলিয়াম কিন্তু এই জন্যই হাইব্রিড হয়েছে, দেখো রিয়াকশন করতে বা রিয়াকশনটা আমরা মানে বুঝাইতে কত ইজিয়ার হয়েছে, তাই না? তো বেরিলিয়াম প্রথমে হাইব্রিড অরবিটাল তৈরি করবে, তারপরে কি করবে, বেরিলিয়াম দুইটা ক্লোরিনের সঙ্গে দুইটা sp অরবিটাল ওভারল্যাপ করবে। আর এখানে যে ইয়াটা তৈরি হলো, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে
মানে বেরিলিয়াম আর ক্লোরিনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, বা তুমি বলতে পারো অ্যাঙ্গেলটা এরকম, ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, মানে ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এটা সহজ, এটা দেখি বোঝা যাচ্ছে 180 ডিগ্রি কেন। আর এই 180 ডিগ্রি বললে এটা শেপটা কিরকম হবে, এটা শেপটা হবে স্ট্রেইট লাইন, ঠিক আছে, বা লিনিয়ার বলতে পারো, লিনিয়ার শেপ হবে, কারণ ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন এই তিনোটাই একই লাইনের উপরে, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এই জন্য বেরিলিয়াম ক্লোরাইডের শেপটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখছো এই হাইব্রিডেশন দেখে দিয়ে আমরা মানে বন্ড অ্যাঙ্গেলটা বুঝতে পারতেছি, শেপটা বুঝতে পারতেছি, অ্যান্ড কিভাবে কয়টা সিগমা বন্ড তৈরি করতেছে, কয়টা পাই বন্ড তৈরি করতেছে, এটাও আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমাদের আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে C2H2 এর। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এসপি হাইব্রিডাইজেশনের মধ্যেই আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে C2H2, ঠিক আছে, বা আমরা অ্যাসিটিলিন বলি এটাকে। C2H2 এর মধ্যেও এসপি হাইব্রিডেশন হয়। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে কেন এখানের মানে আমি কিভাবে বুঝবো যে এটার মধ্যে এসপি হাইব্রিডেশন হয়। এটার জন্য আমরা একটা ফর্মুলা আছে, ওটা আমরা অ্যাপ্লাই করব, ফর্মুলাটা আমরা পরে দেখব, বাট আপাতত মনে করো যে এটার মধ্যে এসপি হাইব্রিডেশন আছে। আচ্ছা, প্রথমে কি করতে হবে, তোমাকে সেন্ট্রাল অ্যাটমটা আমরা জানি কার্বন, তাই না, এটা শেপটা কিরকম, মানে এটার স্ট্রাকচারটা এরকম, তাই না। আচ্ছা, কার্বন হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, তো কার্বনটা কার্বনের হচ্ছে এরকম হয়, আমরা যদি চারটা সিঙ্গেল ইলেকট্রন চিন্তা করি এরকমই হয়, তাই না। তো প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে থাকতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করো যে এখানে কেন এসপি হাইব্রিডেশন হবে। এখানে তোমার কাছে প্রশ্ন হইতে পারে যে এখানে একটা এস অরবিটাল আছে, তিনটা পি অরবিটাল আছে, সবগুলাতে সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই না, একটা একটা করে, তাহলে সবগুলাই তো রিয়াকশনে তোমার ইয়া করতে পারে, রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। বাট এখানে খেয়াল করো, কার্বনের সাথে এখানে কয়টা বন্ড আছে, ঠিক আছে, এটা এটা চিন্তা করলে বুঝতে পারবা। এখানে কার্বনের সাথে সামনে, আমরা যদি এই কার্বনের কথা চিন্তা করি, এই কার্বনের সামনের কার্বনের সঙ্গে একটা বন্ড আছে, এই বন্ডটা, আর এই কার্বনের সাথে আরেকটা বন্ড আছে হাইড্রোজেন, তার মানে কার্বন অ্যাকচুয়ালি দুইটা বন্ড তৈরি করবে, দুইটা সিগমা বন্ড তৈরি করবে মাত্র, বা টোটালি চিন্তা করলে দুইটা বন্ড তৈরি করবে। যেহেতু দুইটা বন্ড তৈরি করবে, ঠিক আছে, সো ওর দুইটা হাইব্রিড অরবিটালই এনাফ, দুইটা হাইব্রিড অরবিটাল মানে একটা এস আর একটা পি হবে, তাই না, এস ছাড়া তো আর হবে না। সো এই এস আর পি মিলে হাইব্রিড অরবিটাল তৈরি করবে, কারণ কি এখানে দুইটা বন্ড ফর্ম করা লাগবে জাস্ট, এই কার্বনের সামনে একটা কার্বন আর পিছনে আরেকটা হাইড্রোজেন। সো এখানে বন্ড ফর্ম করার জন্য, মানে আমরা যদি কোভ্যালেন্ট বন্ডের কথা বলি, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার জন্য কিন্তু একটা ইলেকট্রনই এনাফ, তো এখানে দুইটা বন্ড, তো দুইটা বন্ডের জন্য দুইটা ইলেকট্রনই এনাফ। এটা হচ্ছে এস, এটা পি এক্স লিখতে পারি, আমরা পি এক্স লিখি এখানে,
এটা হচ্ছে sp হাইব্রিড অরবিটাল। এটা কিন্তু কার্বনের, ঠিক আছে, কার্বনের sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা মুছে দিই, এটা তো বুঝতে পারছো। এই স্ট্রাকচার অনুযায়ী চিন্তা করো, এটা একটা কার্বনের sp হাইব্রিড অরবিটাল, আর এই কার্বনেরও sp হাইব্রিড অরবিটাল হবে, রাইট? সো এখানে আরেকটা কার্বনের sp হাইব্রিড অরবিটাল আসতেছে। ওকে, সো দুইটা কার্বনের মধ্যে দেখো, দুইটা কার্বনের মধ্যে এটা এটা হচ্ছে সিগমা বন্ড তৈরি হয়েছে, কারণ এটা হেড টু হেড ওভারল্যাপ করছে। দুইটা কার্বন, দুইটা sp অরবিটাল হেড টু হেড ওভারল্যাপ করছে। আর আচ্ছা বেসিক্যালি জিনিসটা কিরকম, এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে আরেকটা ইলেকট্রন থাকে। সো আমরা তো জানি যে এখানে দুইটা ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন দুইটা কার্বনের কি করছে, হেড টু হেড ওভারল্যাপ করে ফেলছে। এইখানে কিন্তু আরেকটা ইলেকট্রন আছে, আবার এইখানেও আরেকটা ইলেকট্রন আছে, রাইট? এই অনুযায়ী, ফিগার অনুযায়ী দেখতেছি আমরা। তো এটার সঙ্গে অবভিয়াসলি হাইড্রোজেন আসবে, আর এই পাশেও আরেকটা হাইড্রোজেন আসবে। আর হাইড্রোজেনের মধ্যে আমরা জানি 1s1 অরবিটাল আছে, তাহলে এখানে যদি আমরা একটা হাইড্রোজেন দেই আর এখানে যদি আরেকটা হাইড্রোজেন দেই, তাহলে কি হবে? এটাও কিন্তু দেখো, খেয়াল করে দেখো, এটাও কিন্তু হেড টু হেড ওভারল্যাপ, কারণ দুটো কিন্তু সামনাসামনি আছে। সো হেড টু হেড ওভারল্যাপ বলে এটাও সিগমা বন্ড। তাহলে কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো এখন তোমরা বুঝো কিনা, এই যে এই বন্ডটা হচ্ছে এইটা, এই বন্ডটা হচ্ছে এইটা, এই বন্ডটা হচ্ছে এইটা, এবং এই সবগুলোই হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এখানে ভুলটা কোথায় বলো তো? ভুলটা হচ্ছে C2H2 যেটা আছে, হ্যাঁ, C2H2 এর স্ট্রাকচারটা আমি ঠিক লিখি নাই। তার মানে আমি শুধুমাত্র সিগমা বন্ডগুলোকে দিচ্ছি, পাই বন্ডগুলোকে আমি এখনো দেই নাই। পাই বন্ড হবে এই জায়গায়, তাই না? তার মানে কার্বন কার্বনের মধ্যে আরো দুইটা পাই বন্ড আছে, তাহলে ওই পাই বন্ডগুলোকে আমি দিলাম না কেন? এখন তুমি বুঝতে পারবা যে পাই বন্ডগুলা কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, পাই বন্ডগুলা অ্যাকচুয়ালি কি করবে? আচ্ছা, এই ফিগারটা তো তোমরা বুঝতে পারছো আশা করি। এটা যদি আমি বাদ দিই, সিগমা বন্ডগুলো কিভাবে ফর্ম করে এটা তোমরা বুঝতে পারছো এখানে, তাই না? পাই বন্ডগুলো কিভাবে ফর্ম করে এটা তোমরা এখন বুঝতে পারবে। আচ্ছা, এখানে আচ্ছা এখানে আমি আঁকতে পারবো। এখানে তো শুধুমাত্র পিএক্স একটা দেখানো হয়েছে, রাইট? পিএক্স আর এস এর মধ্যে হাইব্রিড হয়েছে। বাকি দুটো অরবিটালকেও যদি আমি আঁকি তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে পি ওয়াই, এটা পি জেড, ঠিক আছে? পি ওয়াই আর পি জেড কে আমি আঁকলাম, কিন্তু দেখো পি ওয়াই আর পি জেড কোনো ইয়া করবে না, মানে এখানে কোনো হাইব্রিড অরবিটাল হবে না, কারণ এখানে একটা এস আর একটা পি এর মধ্যেই হাইব্রিডাইজেশন হবে, বাকিগুলো হচ্ছে এখানে ইনার্ট। তাহলে এসপি হাইব্রিড অরবিটাল তো তৈরি হইলো, ঠিক আছে, কিন্তু আমি বাকিগুলোকে আঁকতেছি। এটা পি ওয়াই আর এটা পি জেড, ঠিক আছে? সো পি ওয়াই আর পি জেড কে আমি আঁকলাম, সেইগুলো আসলে সেম হওয়া উচিত। প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, পি ওয়াই আর পি জেড এটা আঁকলাম, তাহলে কার্বনের মধ্যে অ্যাকচুয়াল শেপ যদি বলো তাহলে এটা হবে, ঠিক আছে? কার্বনের মধ্যে পিএক্স পিএক্স এটা হচ্ছে এসপি অরবিটাল, আর এটা হচ্ছে পি জেড, আর এটা হচ্ছে পি ওয়াই। পি জেড আর পি ওয়াই এর কোনো চেঞ্জ হয় নাই, মানে এরা হচ্ছে যে সেমই আছে। আচ্ছা,
এটা তো আশা করি বুঝতে পারছো। এন্ড আমি যদি ফিগারটা আঁকি, আচ্ছা আমি নিচে আঁকতেছি, তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো আমি দুইটা কার্বনের আঁকতেছি। এটা হচ্ছে কার্বনের sp, আর এটা হচ্ছে আরেকটা কার্বনের sp। দুইটা sp এর মধ্যে কি হয়েছে, দুইটা কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করছে, হেড টু হেড ওভারল্যাপ। এখানে হাইড্রোজেনের সঙ্গে ইয়া করছে, আর এখানে হাইড্রোজেনের সঙ্গে আরেকটা সিগমা বন্ড তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা কার্বন, এটা কার্বন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, সবগুলোর মধ্যে সিগমা বন্ড তৈরি হয়েছে। এবার হচ্ছে পাই বন্ড, এটা তো সেমই আঁকছি তাই না? আচ্ছা, এবার পাই বন্ড কিভাবে তৈরি করছে দেখো। পাই বন্ড কিন্তু কার্বন আর কার্বনের মধ্যেই হয়েছে, হাইড্রোজেনের সঙ্গে কোনো রিলেশন নাই। এখানে পি ওয়াই আর পি জেড যদি আমি আবার আঁকি, দেখো পি ওয়াই আর পি জেড আঁকলাম, এখানেও সেম ভাবে আঁকো। আচ্ছা দেখছো কার্বন কার্বনের মধ্যে পি ওয়াই আর পি জেড আঁকার পরে এখন দেখো এখানে এই যে পি ওয়াই আর পি জেড, এখানেও পি ওয়াই আর পি জেড, হ্যাঁ এখানে পি ওয়াই এর মধ্যে ওই যে আমরা পড়ছিলাম না পাই বন্ড কিভাবে তৈরি হয়, ওটা চিন্তা করো। পি ওয়াই এর মধ্যে পাই বন্ড তৈরি হবে কিভাবে, মানে আমরা যদি চিন্তা করি যে দুইটা প্যারালাল ইয়া আছে, অরবিটাল আছে, এদের মধ্যে মানে কাইন্ড অফ কি বলবো সুতার মতো কোনো একটা জিনিস দিয়ে আটকানো, ওইটা একটা বন্ড আর কি। তাহলে দুইটা পি ওয়াই এর মধ্যে দেখো আমরা বন্ড ফর্ম করে দিলাম, দেখছো দুইটা পি ওয়াই এর মধ্যে পাই বন্ড ফর্ম হয়ে গেল। এবার পি জেড এর মধ্যেও করা লাগবে, রাইট? কারণ কি কার্বন কার্বনের মধ্যে দুইটা পাই বন্ড আছে, তো একটা পাই বন্ড হচ্ছে পি ওয়াই এর সাথে পি ওয়াই এর, আরেকটা পাই বন্ড হচ্ছে পি জেড এর সঙ্গে পি জেড এর। তাহলে এই পি জেড এর গুলার সঙ্গে কিভাবে দিব, এটা কি তুমি এভাবে দিতে পারো আর কি, বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে এটার বন্ড আর কি, এটা যেভাবে বুঝাইতে পারো তুমি। আবার এটার সঙ্গে এটার বন্ড আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে পিজেড আর পিজেড এটা বোঝানোটা একটু টাফ, কারণ এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তো। বাট পিওয়াই যেভাবে প্যারালাল হয়ে যেভাবে পাই বন্ড তৈরি করছে, পিজেডও একইভাবে পাই বন্ড তৈরি করবে, বুঝতে পারছো? তার মানে এখানে এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, ঠিক আছে। এগুলো এগুলো সেমই বোঝাচ্ছে। তো দুইটা পাই বন্ড, আর এইখানে এইটা হচ্ছে সিগমা, তারপরে এইটা হচ্ছে সিগমা, আবার এটা হচ্ছে সিগমা, বুঝতে পারছো? তাহলে পাই বন্ড আর সিগমা বন্ড কয়টা এবং কিভাবে হচ্ছে, এটা পুরো স্ট্রাকচারটা দেখলে তারপরে তুমি বুঝতে পারবা। এই এসপিতে আমার শুধু একটা এস আর একটা পি এর মধ্যে হাইব্রিডাইজেশন হয়েছে, ঠিক আছে। পিওয়াই আর পিজেড ইনার্ট ছিল, পরের গুলোতে আমরা দেখবো যে পিওয়াই আর পিজেডও যদি হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে তখন কি হবে, ঠিক আছে। ধরে একটা এস আর দুইটা পি করলে, মানে দুইটা পি যদি হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে sp2, আর sp3 মানে একটা এস আর তিনটা পি যদি পার্টিসিপেট করে হাইব্রিডাইজেশনে, তাহলে sp3 এভাবে। তারপরে sp3d পড়বো আমরা, একটা এস তিনটা পি আর একটা ডি sp3, তারপর sp3d, তারপরে sp3d2ও পড়বো আমরা যেখানে দুইটা ডি অরবিটাল। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের হাইব্রিডেশন, যেটা পড়লে আমরা দেখছো এখানে আমাদের এখানে কিন্তু আমাদের এই কার্বন কার্বনের মধ্যে অ্যাঙ্গেলটাও এখানে আমরা পেয়ে যাই, কারণ যেহেতু এসপি হাইব্রিডাইজেশনে মানে তোমরা যখনই পাবা যে এসপি হাইব্রিডাইজেশন, তখনই মনে রাখবা যে ওখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এবং এটা স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার। তার মানে এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এই তাহলে আমরা স্ট্রাকচারটাও বুঝে ফেলবো আর কি, বুঝে ফেললাম। আশা করি এসপি হাইব্রিডেশনটা বুঝছো, এসপিটা বুঝলে পরেরগুলো তোমাদের জন্য আরো ইজিয়ার হবে। আজকে এতটুকুই থাক।